হ্যালো। সো আমার আমি হচ্ছে রিতম সরকার অয়ন। আমি আইওএ 22 তে গেছিলাম। বাংলাদেশ আইও 22 আর আইও 23 দুইবার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি। সো ইন্ট্রোডাকশন পার্ট এটা। আর আই গেস সবাই জানো যে আমি আইও 23 তে হইতেছে সিলভার পাইছিলাম। আর আর কি, এটা ইন্ট্রোডাকশন। সো এই বছর থেকে বেসিক্যালি আমি ক্যাম্প ক্লাস নেওয়া শুরু করছি। এর আগে আমি কখনো ক্যাম্প ক্লাস নেই নাই, কিন্তু পড়াইছি সো হ্যাঁ, রেডিয়েশন মেকানিক্স। যেটা সো রেডিয়েশন মেকানিক্স নিয়ে কারো কোনো আইডিয়া আছে? যে কেউ একজন? হ্যাঁ ভাই, ইলেকট্রোম্যাগনেটিক তো আছে। স্পেকট্রাম। হ্যাঁ, বেশি অ্যাডভান্স। ওকে, আর আরো কেউ আজকে শিখতে পারবো? অল অ্যাবাউট লাইট, সো লাইট লাইট কি? লাইট হইতেছে বেসিক্যালি, লাইটের দুইটা নেচার আছে। লাইটকে একই সাথে ধরা যায় লাইট একটা তরঙ্গ মানে ওয়েভ। আবার একই সাথে ধরা যায় লাইট একটা পার্টিকেল বা ফোটন। সো এটা আগে কে কে জানতো? আই হোপ সবাই জানতো। সো লাইট হইতেছে বেসিক্যালি একই সাথে ওয়েভ আর পার্টিকেলস। শুরুতে আমরা ওয়েভ নেচারটা নিয়ে কথা বলি। লাইটের ওয়েভের তরঙ্গ তোমরা তো, আমি ওয়েভ পড়ে আসলাম বুঝলাম তোমরা। সো আই হোপ যে ওয়েভ লেন্থ চিনো। সো ওয়েভ লেন্থের উপর বেস করে লাইটকে আমরা অনেক অনেক ভাগে ভাগ করতে পারি। যে লাইটের ওয়েভ লেন্থ যখন হচ্ছে 10⁻³ তখন এটাকে আমরা বলি রেডিও ওয়েভ। লাইটের ওয়েভ লেন্থ যখন হচ্ছে 10⁻², তখন ওই 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 লাইট লাইট ওই তখন লাইটকে বলি আমরা মাইক্রোওয়েভ। যখন লাইটের ওয়েভ লেন্থ 10⁻⁵, এগুলো সব মিটারে গেছে, না মিটার, হ্যাঁ। সো লাইটের ওয়েভলেন্থ যখন 10⁻⁵ তখন হচ্ছে ওটাকে ইনফ্রারেড বলি। আর ভিজিবল ভিজিবল হচ্ছে 0.5 টাইমস 10⁻⁶। আম, এই 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 রিজিয়নটা যেটা ভিজিবল বলতেছে, যে এই রিজনের আশেপাশে যে 400 থেকে 700 ন্যানোমিটার, এই রিজিয়নটা হচ্ছে আমরা বেসিক্যালি চোখে দেখতে পাই। সো আমরা বেসিক্যালি আমার চারপাশে যত লাইট দেখতেছি সবকিছু হচ্ছে ওয়েভলেন্থ যেগুলোর 400 থেকে 700 ন্যানোমিটার, ওগুলো দেখতেছি। যেসব লাইটের ওয়েভলেন্থ যেসব লাইটের ওয়েভলেন্থ হচ্ছে 400 ন্যানোমিটার থেকে কম বা 700 ন্যানোমিটার থেকে বেশি, ওগুলো আমরা ওগুলো দেখা যায় না। সো এটার একটা ফান ফান এক্সাম্পল যেটা আছে ওটা হচ্ছে রিমোটের সামনে যে লাইট টাইপের একটা জিনিস আছে, দেখছো তোমরা এটা? মানে জি ভাই। হ্যাঁ। সো ওইটার সামনে তুমি যদি তোমার ফোনের ক্যামেরাটা ধরো তো তখন, আর এটা তুমি দিয়ে যদি দেখা যায়। তুমি যদি পাওয়ার বাটনটা ক্লিক করো তাহলে দেখবা যে একটা বেগুনি বেগুনি দেখা যাইতেছে। ওটা ওটা তোমার চোখ দিয়ে তুমি দেখতে পারবে না, কিন্তু ক্যামেরা দিয়ে দেখতে পারবে। কারণ হচ্ছে ক্যামেরা ওই ওয়েভলেন্থের লাইট দেখতে পারে, কিন্তু আমাদের চোখের লিমিট 400 থেকে 700 ন্যানোমিটার, এর জন্য আমরা ওই ওয়েভলেন্থটা দেখতে পারি না। তোমরা এটা ক্লাসের উপর ট্রাই করতে পারো। যে হচ্ছে রিমোটের সামনে ওই যে সিগন্যাল দেওয়ার যে ইটা থাকে, ওখানে ওটার সামনে ক্যামেরা ধরবা আর তোমরা কোনো একটা বাটন ক্লিক করবা, দেখবা যে ওখানে একটা বেগুনি টাইপ লাইট জ্বলতেছে। এটা এই ক্লাসের উপর ট্রাই করতে পারো। হ্যাঁ, তো এরপরে হচ্ছে ভিজিবলের চেয়েও আরো আরো ছোট ওয়েভলেন্থ হইলে ওটাকে বলে আলট্রাভায়োলেট। তারপর আরো ছোট ওয়েভলেন্থকে বলে এক্স রে। আরো ছোট ওয়েভলেন্থকে বলে গামা রে। সো আমরা নিজেরা দেখতে পাই শুধু হইতেছে এই ভিজিবল ব্যান্ড, কিন্তু অ্যাস্ট্রোনমিতে আমরা লিটারালি রেডিও থেকে শুরু করে গামা রে সবগুলা ইউজ করি। মানে ডিপেন্ড করে হচ্ছে যে ডিপেন্ড করে হচ্ছে যে তুমি কোন জিনিসের জন্য ইউজ করতেছো। লাইক আমরা অনেক সময় হচ্ছে গ্যালাক্সির জন্য রেডিও ইউজ করি, আবার অনেক সময় ব্ল্যাক হোলের জন্য এক্স রে গামা রে এসব ইউজ করি। সো এটাই হচ্ছে বেসিক আইডিয়াস। যে শুরুতে আমরা এটা বললাম যে লাইটের ওয়েভ নেচার, যে লাইটকে আমরা তরঙ্গ ভাবতে পারি। তার তরঙ্গ হচ্ছে লাইক যে কোনো তরঙ্গ হতে পারে, তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য যে কোনো কিছু হতে পারে একবারে। আর ভি ইকুয়ালস ল্যামডা এফ, এটা এটা কি তোমরা পড়ছো? এটা তো এটা বুঝার কথাই। বেসিক্যালি এফ হইতেছে এখানে হ্যাঁ, তো এফ হইতেছে এখানে ফ্রিকোয়েন্সি। যে পার সেকেন্ড কতগুলা এরকম ধরো পিক যেতেছে পার সেকেন্ড। ধরো এখানে একটা তোমার আছে একটা, ধরো তোমার কি বল লাইন লাইন আসছো তুমি, আর এখানে ওয়েভটা যাইতেছে পার সেকেন্ড কতগুলা এরকম বাম্প যাইতেছে। ধরো এখানে একটা বাম গেল, এখানে এক সেকেন্ডে 3টা বাম গেল, তাহলে ওটা ফ্রিকোয়েন্সি হইতেছে থ্রি থ্রি পার সেকেন্ড। সো পার সেকেন্ড কতগুলো এরকম বাম যাইতেছে বা কতগুলো কতগুলো এরকম এরকম ডাউন যাইতেছে, এটা হচ্ছে বেসিক্যালি ফ্রিকোয়েন্সি। আর আম, দুইটা বাম্পের মধ্যে ডিস্টেন্সটা কি? ল্যামডা। সো হচ্ছে পার সেকেন্ড 5টা বাম্প যাইতেছে, আর প্রত্যেকটা বাম্পের মধ্যে ডিস্টেন্স হইতেছে ল্যামডা। তুমি যদি ফ্রিকোয়েন্সি ল্যামডাকে মাল্টিপ্লাই করো তাহলে হচ্ছে তুমি ওই ওয়েভের ভেলোসিটিটা পাবা, মানে পার সেকেন্ড কতটা ডিস্টেন্স কভার করতেছে। কারণ কি প্রত্যেকটা বাম্পের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ল্যামডা, আর তুমি পার সেকেন্ড কতগুলো বাম্প করতেছো এটাই হইতেছে তোমার এফ। সো ল্যামডা টাইমস এফ ইকুয়ালস হইতেছে ভি, মানে পার সেকেন্ড ওয়েভটা কতটুকু ডিস্টেন্স কভার করতেছে। তো এই কেসে যদি আমরা এখানে লাইটের কেসে এই ইকুয়েশনটা কি হবে আমি বুঝাবো? কেউ একজন বলো লাইটের কেসে। এটা হবে। সি ইকুয়ালস এফ ল্যামডা, হ্যাঁ। পারফেক্ট। সো এখন আমরা হইতেছে পার্টিকেল নেচার নিয়ে বলি। তো আমরা শুরুতেই বললাম যে লাইটকে আমরা ওয়েভও ধরতে পারি, আবার পার্টিকেল ধরতে পারি। তো
এটার আচ্ছা, এটা কেন হয় এটা আমি বলি নাই, তোমরা হচ্ছে গুগল করতে পারো ক্লাসের শেষে, আমি এখন হয়তো দেখাবো না। যে আহ, একটা এক্সপেরিমেন্ট আছে, এটা বলে ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, এটা সার্চ দিয়ে দেখতে পারো। এটা হচ্ছে প্রুফ করে যে লাইট ক্যান ওয়েভও আবার ক্যান পার্টিকেল, দুইটাই একসাথে কেমনে পসিবল। এটা হচ্ছে বেসিক্যালি কোয়ান্টাম কোয়ান্টাম মেকানিক্স এর একটা আইডিয়া। কোয়ান্টাম। এটা হচ্ছে তোমরা ক্লাসের পর এটা গুগল গুগল দেখতে পারো যে এক্সপেরিমেন্টটা কি, ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। তো এই এক্সপেরিমেন্টে বেসিক্যালি প্রুভ করে লাইট একই সাথে হইতেছে তরঙ্গ ধর্ম আছে, আবার হচ্ছে কণা ধর্ম আছে। এটা হচ্ছে বেসিক্যালি ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। এটা আমি এখন ওইটা ডিটেলসে যাবো না যে কেন দুইটা হিসেবে কাজ করে, ওটা তোমরা দেখতে পারো। তো হ্যাঁ, তো লাইটকে যখন আমরা পার্টিকেল ধরতেছি তখন ওই প্রত্যেকটা লাইট পার্টিকেলকে আমরা বলতেছি ফোটন। প্রত্যেকটা লাইট পার্টিকেলকে আমরা বলছি ফোটন, আর প্রত্যেকটা ফোটনের এনার্জি হইতেছে এটা। হ্যালো? বুঝি ভাই, কিন্তু এখানে এইচ কি? আচ্ছা হ্যাঁ, ওটা বলতেছি। সো হ্যাঁ, ওকে। এনার্জি, একটা ফোটনের এনার্জি হইতেছে এইচ সি বাই ল্যামডা। এখানে হইতেছে এইচ হইতেছে কি বল প্লাঙ্কস কনস্ট্যান্ট, আর হইতেছে সি হইতেছে স্পিড অফ লাইট, আর ল্যামডা হইতেছে যেটা ল্যামডা হচ্ছে ওয়াই, উল্টা ওয়াই টাইপের শেপ, যেটা ওটা হইতেছে তরঙ্গ দৈর্ঘ্য। আমি লিখে দিতেছি এইচ হইতেছে। হ্যাঁ, তো একটা ফোটনের এনার্জি হইতেছে এটা এটা কিন্তু একটা জিনিস নোট করো, এখানে হচ্ছে ওই তরঙ্গ দৈর্ঘ্যের উপর এনার্জি ডিপেন্ড করতেছে। ধরো হচ্ছে 500 ন্যানোমিটারের একটা তরঙ্গ যাইতেছে, ওইটার কেসে প্রত্যেকটা ফোটনের এনার্জি যা হবে, 700 ন্যানোমিটারের কেসে প্রত্যেকটা ফোটন এনার্জি তা হবে না। এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে তোমার এনার্জি তত বেশি হবে। তাহলে আম, আমরা যে আগে ডায়াগ্রামটা দেখছিলাম, এখানে বলো এখানে এনার্জি বেশি এখানে সবচেয়ে বেশি এনার্জি প্ল্যাঙ্কস কার? কনস্ট্যান্ট। গামারেতে। সবচেয়ে কম এনার্জি কার? অন্য কেউ আনসার করো, যে প্রত্যেক আনসার রেডিও। করতেছো না। রেডিও। রেডিও। রেডিও রেডিও। রেডিও। একটু আগে যে দেখলাম সি ইকুয়ালস ল্যামডা এফ, তাইলে তুমি যদি হ্যাঁ, তাহলে ল্যামডা ইকুয়ালস কি, সি বাই এফ। এখন ল্যামডা ইকুয়ালস সি বাই এফ যদি তুমি এখানে ল্যামডার জায়গায় বসাও, তাহলে হচ্ছে এইচ এফ আসবে। তো এটা হচ্ছে আরেকটা ইকুয়েশন। এটা হচ্ছে একটা ফোটন এনার্জি আরেকটা ইকুয়েশন, এইচ টাইমস এফ। এইচ হইতেছে প্লাঙ্কস কনস্ট্যান্ট, আর এফ হইতেছে ফ্রিকোয়েন্সি বা কি ভাই বলে এই জন্য কম্পাঙ্ক। আচ্ছা, এইচ হইতেছে প্লাঙ্কস ধ্রুবক, তোমরা এটা গুগল করে এটার মান দেখতে পারবে। একটা ফোটন এনার্জি এসি বাই ল্যামডা, আর হচ্ছে ফ্রিকোয়েন্সি, কোনো ওয়েভের ফ্রিকোয়েন্সি যদি এফ হয়, তাহলে ওই ওখানে ওই কেসে একটা ফোটনের এনার্জি হইতেছে এইচ এফ। এক জায়গা থেকে আরেক জায়গায় ফোটন যাইতেছে, ধরো তোমার একটা রিসিভ, তুমি এক জায়গা থেকে ফোটন পাঠাইতেছো, আরেক জায়গায় তুমি ফোটন গুলো রিসিভ করতেছো। এখন তুমি কি কখনো আম, 2.5টা ফোটন পাঠাইতে পারবা? যায় আচ্ছা, না ভাই। না। আচ্ছা সহায় এটা এক্স্যাক্টলি। ফোটন মানে পার্টিকেল, তো তুমি আধা বাড়াইতে পারবে না, তোমার হয় হয় 3টা পাঠানো লাগবে না, 4টা পাঠানো লাগবে না, 5টা পাঠানো লাগবে না, 1000টা পাঠানো লাগবে। তো বেসিক্যালি এটাই যে আম, এখানে হচ্ছে ধরো তুমি অনেকগুলো ফোটন পাঠাইছো, তো এখানে ফোটনের নাম্বার হচ্ছে এন, তুমি এনটা ফোটন পাঠাইছো, এনটা ফোটন বাড়াইছো। তাহলে হচ্ছে তখন তুমি টোটাল যে এনার্জি বাড়াইছো এটা হবে এন ইন্টু এইচ ইন্টু এফ। এইচ ইন্টু এফ হচ্ছে প্রত্যেকটা ফোটনের এনার্জি, আর এন হচ্ছে তুমি যতগুলো ফোটন বাড়াইছো। এখানে এন হচ্ছে পজিটিভ ইন্টিজার, তুমি কখনো আড়াইটা বা তিনটা বা সাড়ে তিন কি বলে সাড়ে তিনটা বা কি বল 4.7টা ফোটন পাঠাতে পারবো না, এখানে এন হলো পজিটিভ ইন্টিজার হবে। ডিফশন আর এমিশন। সো বোর মডেল তোমরা পড়ছো। সো ধরো একটা হচ্ছে এটা একটা অ্যাটম, অ্যাটমের সেন্টারে একটা নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের চারদিকে হচ্ছে ইলেকট্রন ঘুরতেছে। এখানে এখানে হচ্ছে ধরো ইলেকট্রনটা ধরো। এখন ইলেকট্রন গুলো হইতেছে, তোমরা বোর মডেল পড়ে আসছো, so এটা জানার কথা। সো ইলেকট্রন গুলো হইতেছে অনেকগুলো শক্তি স্তরে ঘুরে। ধরো এটা একটা শক্তি স্তর, এটা একটা শক্তি স্তর, এটা একটা শক্তি স্তর। মানে প্রত্যেকটা শক্তি স্তরে একটা নির্দিষ্ট এনার্জি আছে। ধরো এই শক্তি স্তরের এনার্জি ধরো হচ্ছে 1 জুল, এই শক্তি স্তরের এনার্জি হচ্ছে 2 জুল, এই শক্তি স্তরের এনার্জি হচ্ছে 3 জুল। আমি এটা বর্জন বলছি, অ্যাকচুয়ালি তো 1 জুল 2 জুল 3 জুল হয় না। সো আমি ধরে নিচ্ছি যে এই শক্তি স্তরের অরবিট আগে বলে এই শক্তি স্তরের এনার্জি 1 জুল, এই শক্তি স্তরের এনার্জি 2 জুল, এই শক্তি স্তরের এনার্জি 3 জুল। সো তুমি যখন একটা ধরো তুমি একটা ইলেকট্রনটা ধরো, এটা আছে ফার্স্ট প্রথম শক্তি স্তরে আছে। সো এখন তুমি যদি বাইরে থেকে ওর উপর লাইট দাও, তখন তো ওই লাইটের একটা এনার্জি আছে অবভিয়াসলি, আমরা তখন বললাম যে ফোটন এনার্জি। ধরো একটা ফোটন দিছো তুমি, ওই একটা ফোটন যে এনার্জিটা আছে ওই এনার্জিটা হচ্ছে ওই ইলেকট্রনটা শোষণ করবে, তখন এনার্জি বেড়ে গেছে না? এনার্জি বেড়ে গেলে হচ্ছে তখন ও উপরের একটা শক্তি স্তর, হ্যাঁ উপরের একটা শক্তি স্তর জাম্প করবে। কারণ এখানে শক্তি স্তর হচ্ছে 2 জুল। ও ধরো লাইট থেকে পাইলে আরো 1 জুল, আগে ছিল 1 জুল, এখন হচ্ছে ওর এনার্জি 2 জুল, এই জন্য হচ্ছে এখন সেকেন্ড শক্তি স্তরে চলে গেছে। আবার যদি আরেকটা ফোটন দাও ওই শক্তি স্তর, ধরো আরো 1 জুল দিছো আরেকটা ফোটন দিয়ে, তখন ওটা আবার জাম্প করে হচ্ছে থার্ড শক্তি স্তরে যাবে। এটা হচ্ছে বেসিক্যালি অ্যাবজর্পশন। অ্যাবজর্ব করা মানে শোষণ করা। ধরো তুমি ধরো তোমার কপার আছে, একটা কপারের একটা অ্যাটম আছে, তুমি ওটার উপর হচ্ছে একটা ফোটন দিচ্ছে, ওই ফোটনটা শোষণ করে নিছে, আর হচ্ছে এর বদলে একটা ইলেকট্রনটা হচ্ছে ধরো কম শক্তি স্তর থেকে বেশি শক্তি স্তরে জাম্প করছে। এটাই বেসিক্যালি অ্যাবজর্পশনের আইডিয়া। আর এমিশন কি, এমিশন হচ্ছে সেম জিনিস কিন্তু এটার উল্টাটা। এখন তৃতীয় শক্তি স্তরের থেকে প্রথম শক্তি স্তরের এনার্জি কি বেশি না কম? কম। হওয়ার কথা।
তো যারা বোর মডেল পড়ছো তো জানার কথা যে তৃতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরের এনার্জি অবভিয়াসলি কম, মানে মান কম। হ্যাঁ, সো হ্যাঁ, তো তৃতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তর যখন আসবে তখন হইতেছে ওর এনার্জি কমে যাবে। এই শক্তি স্তরের এনার্জি ছিল 3 জুল, এখন এই শক্তি স্তরের এনার্জি 1 জুল। তাহলে বাকি দুই জুলকে আকাশে উধাও হয়ে যাবে, ওটা কি হবে, কারো কোনো আইডিয়া? হ্যাঁ, সো একটা ইলেকট্রন আগে তৃতীয় শক্তি স্তর ছিল, এখন হচ্ছে জাম্প করে প্রথম শক্তি স্তরে আসছে। তাহলে এখন আগে ওর এনার্জি ছিল 3 জুল, এখন ওর এনার্জি আছে 1 জুল। তাহলে বাকি ওই 2 জুল কই যাবে? তাই রেডিয়েট হবে। হ্যাঁ, এখন একটা প্রবলেম। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হইতেছে আহ আমরা যেটা বললাম না, প্রধান শক্তি স্তর যেটা বললাম ওটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এন হইতেছে ওইটাই, যে প্রথম শক্তি স্তর না দ্বিতীয় শক্তি স্তর না তৃতীয় শক্তি স্তর, ওইটাই এন। প্রথম শক্তি স্তর হলে n=1, দ্বিতীয় শক্তি স্তর হলে n=2। আর অনেকে ইভি না চিনতে পারো, ওটা আমি লিখে দিচ্ছি যে 1 ইভি সমান এত জুল। জুল তো অবভিয়াসলি সবাই চিনো, এনার্জি শক্তির একক। সো এটা হচ্ছে ক্যালকুলেট দ্য ওয়েভলেংথ অফ লাইমেন আলফা লাইন, এটা হচ্ছে কোশ্চেন। হাইড্রোজেন পরমাণুতে একটা ইলেকট্রনের এনার্জি হইতেছে এত। আর এখানে এতটা কি, এনটা কি, এন হইতেছে শক্তি স্তরের মান। তোমার শক্তি স্তরের মান যদি 1 হয় তাহলে তুমি এখানে 1 বসাই দিবা, যেটা পাবা ওটা হচ্ছে প্রথম শক্তি স্তরের এনার্জি। তুমি যদি এখানে n=2 বসাও তাহলে এটা দ্বিতীয় শক্তি স্তরের এনার্জি, আর যদি n=3 বসাও তাহলে এটা তৃতীয় শক্তি স্তরের ওই ইলেকট্রনের এনার্জি। এখন বলছে যে যখন একটা ইলেকট্রন 2 নম্বর শক্তি স্তর থেকে 1 নম্বর শক্তি স্তরে জাম্প করে, তখন হচ্ছে এই লাইমেন আলফা লাইনটা তৈরি হয় আর কি। তো ওই লাইমেন আলফা লাইনের তরঙ্গ দৈর্ঘ্যটা কি, ওটাই আমি জিজ্ঞেস করছি। বাই দ্য ওয়ে, তোমাদের কিন্তু জুলে কনভার্ট করে নেওয়া লাগবে। ওকে, পরে যাই। আচ্ছা, এটা বুঝাইনি। তো এটাতে কি করা লাগবে, প্রসেসটা বেসিক্যালি ইজি ছিল, কিছু ছিল না। আমি যেটা একটু আগে যেটা বলে আসলাম ওইটাই। আম, তোমার হচ্ছে আমি বলে নিলাম যে ইলেকট্রনটা 2 নাম্বার শক্তিস্তর থেকে 1 নম্বর শক্তিস্তর জাম্প করছে। 2 নম্বর শক্তিস্তর 1 নম্বর শক্তিস্তর জাম্প করছে। আর তোমার ইকুয়েশন দেওয়া আছে, তুমি এখানে এনের জায়গায় তুমি যদি 1 বসাও তাহলে প্রথম শক্তিস্তরের এনার্জি, দ্বিতীয় এনের জায়গায় 2 বসালে দ্বিতীয় শক্তিস্তরের এনার্জি। এখন তোমার ইলেকট্রন জাম্প করছে কই থেকে? 2 থেকে 1-এ। তাহলে ওয়ানের শেষে আসছে কোথায়? 1-এ। তাহলে 1-এর এনার্জি থেকে যদি তুমি 2-এর এনার্জিটা বিয়োগ করে দাও, এখানে 1 বসালে যেটা আসে, ওটা থেকে যদি তুমি টু এর এনার্জিটা বিয়োগ করে দাও, তাহলে তোমার হচ্ছে কতটুকু এনার্জি কতটুকু এনার্জি ওই আলো হিসেবে বাইরে হচ্ছে ওটা তুমি বের করতে পারবে। ধরো ই এনার্জি আসছে, ওই ইকুয়াল যদি তুমি hc/ল্যামডা যেটা দেখাইছিলাম, এখানে যদি তোমার ই এর ওই ভ্যালুটা বসায় দাও আর তোমরা যদি ল্যামডার ভ্যালুটা বের করো, তাহলে হচ্ছে তোমরা পেয়ে যাওয়ার কথা যে লাইমেন আলফার কত, ওয়েভলেন্থ কত। ধরো হচ্ছে একটা ওয়েভ হইতেছে, এটার ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা, ল্যামডা। আর ওই ওই ওয়েভলেন্থের একটা ফোটন এটা, ওই ফোটনটা এনার্জি হচ্ছে ই, ওই ফোটনটা এনার্জি হচ্ছে ই। তখন তুমি এই ইকুয়েশন দিয়ে ওই কোন কোন ওয়েভে ওই, মানে তোমার তোমার যে লাইটটা বের হচ্ছে ওই লাইটটা কোন ওয়েভে দেখবা তুমি, ওটা তুমি ইকুয়েশন দিয়ে বের করতে পারবে। সো নেক্সট পার্ট, স্পেকট্রাম। সো তোমাদেরকে আমি গ্রাফ প্লটিং দেখে আসতে বলছিলাম। আম, মানে তো রেইনবো আর কি, বেসিক্যালি রেইনবো থেকে। আমি তোমাকে হচ্ছে ফাংশন প্লটিং পড়ে আসতে বলছিলাম। ধরো তুমি এক্স অ্যাক্সিসে প্লট করছো তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? আর ওয়াই অ্যাক্সিসে নিশ্চয় হইতেছে, ধরো তোমার একটা রিসিভার আছে, মানে ধরো তোমার কাছে হচ্ছে তুমি আলো রিসিভ করতেছো একটা কিছু দিয়ে, ধরো কোনো একটা মেশিন আছে তোমার কাছে, ওটা দিয়ে তুমি আলো রিসিভ করতেছো। তোমার কাছে দিতেছে এনার্জি আসতেছে, মানে অনেক 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 ওয়েভ লেন্থে অনেক এনার্জি আসছে। মানে মানে ধরো 5 জুল এনার্জি আসতেছে হচ্ছে তোমার 500 ন্যানোমিটারে, 6 জুল এনার্জি আসতেছে তোমার 700 ন্যানোমিটার, এমন হচ্ছে প্রত্যেকটা ওয়েভ লেন্থ একবার 0 থেকে ইনফিনিটি পর্যন্ত প্রত্যেকটা ওয়েভ লেন্থে তোমার এনার্জি আসতেছে তোমার কাছে। তখন তুমি যদি এক্স অ্যাক্সিসে ওয়েভ লেন্থ নাও আর হচ্ছে ওয়াই অ্যাক্সিসে তুমি কতটুকু এনার্জি পাইতেছো পার সেকেন্ড কত এনার্জি পাইতেছো, ওটা যদি প্লট করো তাহলে যেটা পাবা ওইটা হচ্ছে স্পেকট্রাম। যেমন এটা একটা স্পেকট্রাম। এখানে হচ্ছে জিরো, আমরা দেখতেছি যে জিরোতে হচ্ছে অনেক কম এনার্জি পাইতেছি। আবার আম, এখানে যেটা আছে লেটস সে 0.5 মাইক্রোমিটারে অনেক বেশি এনার্জি পাইতেছি। আবার 3 ন্যানোমিটারে অলমোস্ট এনার্জি ওয়াই পাইতেছি। এক্স। ওটা এভাবে তুমি যেটা প্লট করো, একটা ফাংশন প্লট করো, যেটা পাবা ওটা হচ্ছে স্পেকট্রাম। তো এখানে আমি বলো, এখানে কোন কোন ওয়েভলেন্থে সবচেয়ে বেশি এনার্জি পাইতেছি আমরা এখানে, এই যে এই কার্ভটায়? সবুজ। না মানে গেস করে বলো, নাম্বারটা বলো যে কত, কত মাইক্রোমিটার। 0.5। হুম হুম, আরো কেউ? হ্যাঁ, তো এটাই জিরো পয়েন্ট আমি ফাইভ 0.55 এটাই। মানে এখানে যেমন এখানে হচ্ছে দেখো দেখো, তো এখানে দেখছো যে এখানে রেইনবো টাইপ কি একটা দাও, এটা 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 যদি এক্সপ্লেন করি তাহলে হচ্ছে এইটুক থেকে এইটুক মনে হয় ওরা বলতেছে, আই ডোন্ট নো হোয়াট দে মিন বাই দিস। আচ্ছা হ্যাঁ, তো এটা হচ্ছে বেসিক্যালি স্পেকট্রাম। তোমার ওয়াই এক্সিসে তুমি পার সেকেন্ড কত এনার্জি পাইতেছো, আর এক্স এক্সিসে যে তুমি ওয়েভলেন্থ প্লট করো, তাহলে যেই কার্ভটা পাবা ওইটাকে আমরা অ্যাস্ট্রোতে স্পেকট্রাম বলি। কেমিস্ট্রিতে একটু ডিফারেন্ট, অলমোস্ট সেম আসলে, অলমোস্ট একটু একটু ডিফারেন্ট ডেফিনেশন থাকতে পারে। সো আমার কেসে আমি এটা স্পেকট্রাম বলতে। তো এখন ব্ল্যাক বডি কেউ চিনো? ব্ল্যাক বডি কে কে চিনো? তোমরা অ্যাস্ট্রোনমাইতে তুমি পড়তেছো, ব্ল্যাক বডি কেউ চিনো? তোমাদের অবশ্যই অবভিয়াসলি রেডিয়েশন ক্লাস হয় না। ব্ল্যাক বডি হচ্ছে ওইসব অবজেক্ট
মানে যারা সব এনার্জি বা আলোকে একদম শোষণ করে নেয়। হম হম আচ্ছা, দেখে বলতে পারে নাই। আরো কেউ? আচ্ছা, সো ব্ল্যাক বডি হইতেছে, ব্ল্যাক বডি আসলে আমাদের চারপাশে বা ইউনিভার্সে নাই, মানে পারফেক্ট ব্ল্যাক বডি নাই, কিন্তু ব্ল্যাক বডি হচ্ছে একটা থিওরিটিক্যাল অবজেক্ট, ধরে এটা একটা অবজেক্ট। আমি কেন এটাকে ব্ল্যাক বডি বলি, কেন এটাকে গ্রিন বডি বলে না, এটা আমি পরে বলতেছি। সো ব্ল্যাক বডি কি, ব্ল্যাক বডি হইতেছে ওর উপর যত লাইট পড়বে, মানে যত এনার্জি পড়বে সবই ও শোষণ করে নিবে। মানে এক ফোঁটাও হচ্ছে ও, ধরো তুমি আয়নার সামনে দাঁড়ালে তোমার হচ্ছে পুরোটাই, যতটুকু আলো পড়ে পুরোটাই ও রিফ্লেক্ট করে দেয়, কিন্তু ব্ল্যাক বডিতে যতটুকু আলো পড়বে বা যতটুকু শক্তি পড়বে পুরোটাই শোষণ করে নেবে, এক ফোঁটা পুরোটাই অ্যাবজর্ব করে ফেলবে, এক ফোঁটা হইতেছে লাইক কি বলবো, ট্রান্সমিট করবে না, মানে ওর মধ্যে দিয়ে যাবে না, বা হইতেছে ও রিফ্লেক্ট করে রিফ্লেকশন করে দিবে না, পুরোটাই হচ্ছে ও শোষণ করে নেবে। এটা হচ্ছে ব্ল্যাক বডির বেসিক, এটা হচ্ছে ব্ল্যাক বডির বেসিক ডেফিনেশন অ্যাস্ট্রোতে। এখন ব্ল্যাক বডি কেন ইম্পর্টেন্ট অ্যাস্ট্রোনমিতে, ওটা হইতেছে আমরা ধরে নিতে পারি যে স্টার, অনেক কেসে আমাদের, অনেক কেসে অলিম্পিয়াডে প্ল্যানেটেরও ব্ল্যাক বডি ধরে, সো আমরা ধরে নিতে পারি স্টার অথবা প্ল্যানেট হইতেছে ব্ল্যাক বডি। ওরা অ্যাকচুয়ালি ব্ল্যাক বডি না, ব্ল্যাক বডির কাছাকাছি একটা জিনিস, কিন্তু অ্যাকচুয়ালি ওরা কিন্তু আমরা ব্ল্যাক বডি ধরে নিতে পারি আমাদের ক্যালকুলেশন ইজি করার জন্য, কারণ হচ্ছে আমাদের যত ফিজিক্স টিজিক্স আছে সবকিছু হইতেছে আমরা ওই কি বলে আইডিয়াল কেসের জন্য বাইর করি। আইডিয়াল কেস বলতে কি বুঝাই দিচ্ছি, মানে অনেক ফিজিক্স প্রবলেম আছে তোমাকে বলবে যে, যেটাই হোক আমরা হচ্ছে আইডিয়াল কেসের জন্য বের করা সবকিছু ইজিয়ার, তো আমরা ধরে নিচ্ছি যে সব স্টার বা প্ল্যানেট হইতেছে ব্ল্যাক বডি, কারণ ব্ল্যাক বডির কেসে আমরা সব ফিজিক্স বের করছি, সব ফিজিক্স আমরা ক্যালকুলেট করছি ব্ল্যাক বডির জন্য, এই জন্য হচ্ছে আমরা ধরে নিতে পারি স্টার আর প্ল্যানেট হচ্ছে ব্ল্যাক বডি, আর ওরা অলমোস্ট ব্ল্যাক বডির মতোই কাজ করে অ্যাকচুয়ালি, মানে অ্যাকচুয়াল কার্ভটাও ব্ল্যাক বডির কার্ভের মতোই হয়। এখন হচ্ছে কেন এটাকে ব্ল্যাক বডি বলে, এটা কারো আইডিয়া আছে? কেন এটাকে ব্ল্যাক বডি বলতেছি, নট গ্রিন বডি আর নট ব্লু বডি? কোনো কারণ এটাই উল্লেখ তো, করুন। হ্যাঁ এটাই। সো হচ্ছে তোমার কোনো আলোই যদি ও হচ্ছে নিজেও আলো, আচ্ছা নিজে আলো বের করতে পারে, আচ্ছা, সো ও হচ্ছে এক ফোঁটা আলো ই করবে না, ট্রান্সমিটও করবে না, এক ফোঁটা আলো হইতেছে ও রিফ্লেক্ট করবে না, তাহলে তুমি এটা দেখবা কেমন, এটা কালোই হবে। সেই জন্যই মানে কিছু কোনো আলো নাই মানে কি কালো, সেই জন্য এটা ব্ল্যাক বডি বলে। মানে অনেকে বলবা যে তাহলে স্টার, স্টার তো হইতেছে আলো, ব্ল্যাক না, তো ওইটা কেমনে ব্ল্যাক বডি? সো স্টার হচ্ছে নিজের, স্টার হচ্ছে কোনো আলো রিফ্লেক্ট করতেছে না, মানে ওর উপর আলো পড়তেছে ওটা রিফ্লেক্ট করে দিতেছে এমন না, ওর নিজের ভিতরে হচ্ছে ফিউশন হইতেছে, ফিউশন হইতেছে, এই ফিউশন দিয়ে যে এনার্জি আসতেছে ওটা হচ্ছে ও ই করতেছে, বের করতেছে। ওর উপর কোনো আলো পড়তেছে ওটা রিফ্লেক্ট করে দিতেছে এমন না, এই জন্য হচ্ছে স্টার ব্ল্যাক না হয়েও ব্ল্যাক বডি, অলমোস্ট ব্ল্যাক বডি। তো পরে আচ্ছা ভাই, তাহলে কি হোয়াইট ডোরফও কি মানে ব্ল্যাক বডি না? আম হোয়াইট ডোয়ার্ফ ব্ল্যাক বডি? কেমনে পসিবল? হোয়াইট ডোয়ার্ফ কেন ব্ল্যাক বডি হবে না? হোয়াইট ডোয়ার্ফ ব্ল্যাক বডি অবভিয়াসলি। ও আচ্ছা, লাইক আচ্ছা হ্যাঁ, হ্যাঁ কিছু কিছু, আমি আই থিঙ্ক ইয়া, হোয়াইট ডোয়ার্ফ আই গেস। আচ্ছা, লাইক হচ্ছে পুরো সব এনার্জি ইনসিডেন্ট, যত এনার্জি ইনসিডেন্ট ওর উপর পুরোটা অ্যাবজর্ব করে আর কোনো রিফ্লেক্ট করে না, এটাই। ও আচ্ছা, আর একটা হচ্ছে কি তোর ডেফিনেশন আছে এই আমার পুরো সোলার সিস্টেমের মধ্যে কোন অবজেক্টটা সবচেয়ে ভালো ব্ল্যাক বডি সেটা জানোস? আম সানি হওয়ার কথা না? এক্স্যাক্টলি, বাট সান কি কিছু অ্যাবজর্ব করে? উম আম তাহলে করে। এটা ব্ল্যাক বডি কেন? ওটা নিয়ার পারফেক্ট ব্ল্যাক বডি অবভিয়াসলি, তো একবারে হ্যাঁ, বাট পুরোপুরি। সান তো কিছু অ্যাবজর্ব করতেছে না, তাহলে কেন এটা পারফেক্ট ব্ল্যাক বডি? কারণ ওর নিজের ফিউশন চলতেছে, বুঝি নাই কি? কারণ ওর নিজের ফিউশন চলতেছে। নিজের ফিউশন চলছে সেটা না, আচ্ছা। আসলে হচ্ছে তোর একটা ল আছে, কেপলারের রেডিয়েশন ল। তোদেরকে এরকম করে এটা দেখানো হয়, এটা বই পড়লে বুঝতে পারতি। তো কেপলারের এখন রেডিয়েশন ল বলে একটা অবজেক্ট যত ভালো লাইট এমিট করতে পারবে সে তত ভালো লাইট অ্যাবজর্ব করতে পারবে। সো সান হচ্ছে কি ইজ দ্য বেস্ট এমিটার অফ লাইট ইন দ্য সোলার সিস্টেম। তুইও তো নিজের একটা টেম্পারেচার আছে, ওই টেম্পারেচার কারণে তুই একটা লাইট এমিট করস, তাই না? হুম হুম বাট হুম তুই তো সব ওয়েভলেন্থে একদম পারফেক্টলি এমিট করতে পারস না। বাট সান হচ্ছে যে মোরলেস এটা ইউনিফর্মলি হচ্ছে কি এমিট করে। মানে আমাদের যে এখানে খাঁজ কাটা আছে স্পেকট্রামের মধ্যে, সানের কিন্তু এতটুকু খাঁজ কাটা নেই। যেহেতু বুঝতে এটা পারছি। বেশি ইউনিফর্ম, এটা হচ্ছে কি অনেক ভালো একটা ব্ল্যাক বডি। হোয়াইট ডোয়ার্ফ হচ্ছে সেম, মানে এটা তো লাইট এমিট করে ইন সাম ওয়ে অর দি আদার, দেয়ারফর এটা লাইট ভালো অ্যাবজর্ব করতে পারে। দ্যাটস দ্য মেইন থিওরি। আচ্ছা, আমরা যেটু স্পেকট্রাম পড়লাম, ব্ল্যাক বডির কেসে ওই স্পেকট্রামের শেপটা কেমন হবে এটা পুরোপুরি ডিপেন্ড করে জাস্ট ওই ব্ল্যাক বডিটা টেম্পারেচারের উপর, আর কোনো ফ্যাক্টরের উপর না। জাস্ট হইতেছে ওই ব্ল্যাক বডিটা টেম্পারেচার কেমন ওটার উপর হইতেছে ডিপেন্ড করতেছে এই ব্ল্যাক বডি, এই কার্ভ যেটা দেখতেছো স্পেকট্রাম, এটা শেপ কেমন হবে এটা ডিপেন্ড করতেছে ব্ল্যাক বডির কেসে শুধুমাত্র টেম্পারেচারের উপর। অন্য অন্য জিনিসের অন্য জিনিসের স্পেকট্রামের জন্য অন্য কিছুর উপর ডিপেন্ড করতে পারে, কিন্তু শুধু ব্ল্যাক বডির কেসে শুধুমাত্র হচ্ছে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে যে এই কার্ভটার শেপ কেমন হবে। সো এটা হইতেছে আম, একটা
টিপিক্যাল ব্ল্যাক বডির স্পেকট্রাম। এটা হচ্ছে 5500 কেলভিন। আমি বললাম না যে শুধুমাত্র টেম্পারেচার উপর ডিপেন্ড করে। দেখো এখানে দেখা যাচ্ছে যে এই শেপটা পুরোপুরি শুধুমাত্র 5500 কেলভিনের জন্য, আর কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। শুধুমাত্র কোনো একটা ব্ল্যাক বডির টেম্পারেচার যদি 5500 কেলভিন হয়, তাহলে হচ্ছে ওর স্পেকট্রামটা দেখতে রেড রেড শেপটার মতো হবে। আর কোনো ব্ল্যাক বডির টেম্পারেচার যদি 5000 কেলভিন হয়, তাহলে ওটার শেপ দেখতে এটার মতো হবে, গ্রিনটার মতো হবে। কোনটা টেম্পারেচার যদি 4500 কেলভিন হয়, তাহলে এটা দেখতে এমন হবে। সো এগুলো সবগুলো হচ্ছে ব্ল্যাক বডি স্পেকট্রাম। এখানে ধরেন হচ্ছে বরাবর আছে স্পেকট্রাল এনার্জি, আর এখানে বরাবর আছে ন্যানোমিটার বরাবর ওয়েভ ন্যানোমিটার ওয়েভ লেন্থ। আচ্ছা, এখন আমরা যেটা বলবো এটা হচ্ছে ওয়াইনস ল। সো এটা কি বলে যে এই এই লটা বেসিক্যালি কি বলে? এখানে লেখা আছে যে ল্যামডা ম্যাক্স ইকুয়ালস 0.0029 মিটার কেলভিন ডিভাইডেড বাই টি। আচ্ছা, টিটা হচ্ছে টিটা হচ্ছে টেম্পারেচার। আমরা কেলভিন বসাই, তাহলে আমার ল্যামডা ম্যাক্স এর ইউনিট কি হবে? মিটার। মিটার হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি মিটার। সো তাহলে ল্যামডা ম্যাক্সটা কি? কেউ কি গেস করতে পারতেছো? মানে ওয়েভলেন্থটা কিসের? মানে এটা স্পেশাল কেন? আমি কি পাইতেছি এটা মানে ল্যামডা ম্যাক্স কেন? এটা ম্যাক্স কেন বলতেছে? তো এখন আমরা স্টার নিয়ে ভাবি। তো ধরো এটা হচ্ছে 5500 কেলভিন একটা স্টার, ওই স্টারের স্পেকট্রাম। এটা হচ্ছে 5000 কেলভিন একটা 5000 কেলভিনের টেম্পারেচার একটা স্টার। মানে আচ্ছা, এই টেম্পারেচারটা কিসের টেম্পারেচার আমি বলি। এটা কিন্তু লাইক স্টারের সেন্টারের টেম্পারেচার না, মানে স্টার স্টার আছে স্টারের একবারে ভিতরের কোরের টেম্পারেচার না। এটা টিটা বেসিক্যালি হইতেছে স্টারের সারফেস টেম্পারেচার, মানে ওর পৃষ্ঠে যে তাপমাত্রা ওইটা। সো কোনো স্টারের পৃষ্ঠের তাপমাত্রা যদি 5500 কেলভিন হয়, তাহলে ওইটার কেসে হইতেছে স্পেকট্রামটা এমন হবে। সো এখন ল্যামডা ম্যাক্সটা কি? ল্যামডা ম্যাক্সটা হইতেছে যে ওয়েভ লেন্থে ওই স্টারটা সবচেয়ে বেশি এনার্জি করে, সবচেয়ে বেশি এনার্জি এমিট করে, মানে বা ছাড়ে, সবচেয়ে বেশি এনার্জি ছাড়ে। তো ধরো হচ্ছে কোনো কোনো একটা স্টার হয়েছে এই 5 ন্যানোমিটার ওয়েভ লেন্থে সবচেয়ে বেশি এনার্জি ছাড়ে, তাহলে ওই কেসে ল্যামডা ম্যাক্স হইতেছে 5 ন্যানোমিটার। এটা হচ্ছে ল্যামডা ম্যাক্সের ডেফিনেশন। সো ল্যামডা ম্যাক্স হইতেছে স্পেকট্রাম তো মাত্র বুঝছো তোমরা, যে এই এই কার্ভটা কেটে তোমরা বুঝছো যে ধরো আমার একটা রিসিভার আছে, ওই রিসিভারে আমি কোন ধরো বা একটা স্টার আছে, স্টারটা হইতেছে কোন ওয়েভ লেন্থে কতটুকু এনার্জি পার সেকেন্ড রিলিজ করতেছে, ওইটাই হচ্ছে স্পেকট্রাম। যে 500 ওয়েভ লেন্থে এত, বা এত ওয়েভ লেন্থে এত, এত ওয়েভ লেন্থে এত, এটাই হচ্ছে বেসিক্যালি স্পেকট্রাম। স্পেকট্রাম তো বুঝছো। তো এখন এই স্পেকট্রামের বা এই শেপের হাইয়েস্ট পয়েন্টটা দেখতেছো, হাইয়েস্ট পয়েন্ট হয়েছে এটা একটা হাইয়েস্ট পয়েন্ট। 5000 কেলভিনের জন্য এটা হাইয়েস্ট পয়েন্ট, 4500 কেলভিনের জন্য এটা হাইয়েস্ট পয়েন্ট, 4000 কেলভিনের জন্য এটা হাইয়েস্ট পয়েন্ট। মানে এই হাইয়েস্ট পয়েন্ট গুলোর মিনিং কি আমাকে একজন বলো। এখানে সবচেয়ে উঁচুতে আছে, এটা মানে মিন কি করতেছে? এখানে আছে, এখানে আমি ডিরেক্টলি নিচে লাইন টানলাম, এখানে আসছে কত? 500 ন্যানোমিটার আসছে। তার মানে হচ্ছে 500 ন্যানোমিটারে ও সবচেয়ে বেশি এনার্জি রিলিজ করতেছে, লালটা। আবার সবুজটার কেসে আমি বলতো, সবুজটার কেসে সবচেয়ে বেশি এনার্জি রিলিজ করতেছে কোন 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 ওয়েভলেন্থে? হ্যাঁ, সো দেখতেছোই যে তোমার তোমার এক্স অক্ষ বরাবর আছে তোমার ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, আর ওয়াই অক্ষ বরাবর আছে এনার্জি। তার মানে হচ্ছে শেপটা কি? এই শেপটা বেসিক্যালি হচ্ছে কোন কোন তরঙ্গ দৈর্ঘ্যে কতটুকু এনার্জি বের করতেছে। তুমি ধরো এই জায়গায় যদি তুমি ডিরেক্টলি নিচে লাইন টানো, তার মানে এটা হচ্ছে 500 কেলভিনে ওই 800 এত এত এনার্জি, এত কোন ওয়েভলেন্থে সবচেয়ে বেশি এনার্জি রিলিজ করতেছে, ওটা এখানে চলে আসবে। এখন একটা প্রবলেম, এটা যদি তোমরা সবাই না পারো, তাহলে হচ্ছে কি বলবো, PR2 এটা সলভ করো। If a certain black body appears brightest at a frequency of 7 times 10 to the power 13 hertz, what is the temperature of that black body? আচ্ছা, এটা মিটার কেলভিন, এটা মিটার কেলভিন। এটা একটা কনস্ট্যান্ট 0. এটা ওয়াইন্স কনস্ট্যান্ট বলে, বি দিয়ে অ্যাস্ট্রোনমিতে বি দিয়ে লিখে। আমি আর ডিরেক্টলি এটা লিখে দিচ্ছি। তো এটা হচ্ছে ওয়াইন্স কনস্ট্যান্ট, এটার ভ্যালু হচ্ছে 0.0029 মিটার কেলভিন। আর নিচে টি এর ভ্যালু বসাবা তুমি কেলভিনে। আর ল্যামডা ম্যাক্স হচ্ছে কোন কোন ওয়েভলেন্থে সবচেয়ে বেশি এনার্জি রিলিজ করতেছে, এটা ল্যামডা ম্যাক্স। ওকে। এখানে দেখো, এখানে বলছে যে অ্যাপিয়ার্স ব্রাইটেস্ট এট এ ফ্রিকোয়েন্সি অফ 7 টাইমস 10 to the power 13 হার্টজ। মানে কি? মানে হচ্ছে ও 7 টাইমস 10 to the power 13 হার্টজ ফ্রিকোয়েন্সিতে সবচেয়ে বেশি লাইট বা সবচেয়ে বেশি এনার্জি রিলিজ করে। আচ্ছা ভাইয়া, হার্স থেকে কেমনি করব, মানে ইয়াতে ল্যাম্পটাতে ট্রান্সফার করব? জানার কথা, চিন্তা করো। আমরা ক্লাসের শুরুতে দেখছিলাম একটা ফর্মুলা, সি ইকুয়ালস এফ ল্যামডা, মনে আছে? না, বলছে যে ও হচ্ছে 7 টাইমস 10 to the power -13 ওয়েভলেন্থে সবচেয়ে বেশি ব্রাইটেস্ট। মানে কি? ও হচ্ছে 7 টাইমস 10 to the power 13 হার্টজে সবচেয়ে বেশি এনার্জি রিলিজ করে। এখন তুমি যদি ওই যে সি ইকুয়ালস এফ ল্যামডা যে ফর্মুলাটা আছে, ওটা যদি তুমি বসায় দাও, তাহলে হচ্ছে ওখান থেকে তুমি ল্যামডা বের করতে পারবে, মানে ওয়েভলেন্থ বের করতে পারবা। পরের ওয়েভলেন্থটা যদি এখানে বসায় দাও, তাহলে তুমি হচ্ছে ওয়েভলেন্থ কে এই পাশে নিয়ে আর টি কে এই পাশে নিলে হচ্ছে তোমার তাপমাত্রা টেম্পারেচার চলে আসবে। আনসার আগে 677 কেলভিন হবে।
আমাদের অ্যাবজর্পশন এমিশন শেষ হয়েছে, স্পেকট্রাম শেষ হয়েছে, আর লাইটের নেচার শেষ হয়েছে। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন আছে। বল। লাইক মানে যে কোন ওয়েভলেন্থে হচ্ছে সব থেকে বেশি এনার্জি আসতেছে, ওইটা অ্যাকচুয়ালি মেজার করে কি? মানে অ্যাকচুয়াল অ্যাস্ট্রোনমিতে মেজার কেমনে করে? হ্যাঁ হ্যাঁ, মানে এটা তো মানে কাইন্ড অফ ইউনিফর্মলি আসা উচিত না যে like, আমি জিনিসটা কাইন্ড অফ বুঝি না যে কিভাবে বা ডিফারেন্সিয়েট করে যে এই ওয়েভলেন্থ থেকে এই এনার্জিটুকু এখান থেকেই আসছে। আম এইসব নিয়ে তোমরা ফাহিম ভাই কাজ করতে পারো, যদি কখনো ফাহিম ভাইয়ের সাথে সেশন হয়, উনিও সব প্র্যাকটিক্যাল আইডিয়াস জানে। আচ্ছা। কিন্তু আবার হ্যাঁ, লাইক তুমি একবারে একটা মেশিন দিয়ে হইতেছে একবারে জিরো থেকে ইনফিনিটি যত ইভেন্ট সবকিছুর জন্য করতে পারবা না। ইউজুয়ালি হইতেছে আমরা ব্যান্ড নিয়ে কাজ করি। সো ওই ব্যান্ডের প্রত্যেকটা ব্যান্ডের মধ্যে হইতেছে আমরা বের করি, কি বলে ওই এনার্জি আর ওয়েভলেন্থের কার্ভ বের করি। ইউজুয়ালি এমন হইতেছে পারফেক্টলি জিরো থেকে ইনফিনিটি এমন পাওয়া যায় না, লাইক এখানে যেমন দেখতেছো তোমরা, এই যে এটা ইউজুয়ালি এমন পাওয়া যায় না এখানে। ইউজুয়ালি হচ্ছে আমরা একটা ব্যান্ড 500 থেকে 700 নানোমিটার ভিজুয়াল ব্যান্ড, তারপর আলট্রাভায়োলেট ব্যান্ড, ব্লু ব্যান্ড, অনেকগুলো ব্যান্ড আছে। এটা হচ্ছে লাইক সিনিয়র ক্যাম্পে হচ্ছে পড়াবে, তোমাদের হয়তো পড়াবে না। তো ওইসব ব্যান্ডের আমরাই বের করি, যে ওই ব্যান্ডের স্পেকট্রামটা বের করি। পুরা একবারে জিরো থেকে ইনফিনিটি প্রত্যেক পুরোটার স্পেকট্রাম আমরা একবারে কখনো বের করি না। কাজও ব্যান্ড দিয়েই করি আমরা। তো এটা একটা ফর্মুলা। এখন আমি এনার্জি পাসিং থ্রু ইউনিট এরিয়া অন এ স্টার সারফেস পার সেকেন্ড, আচ্ছা ডায়াগ্রাম আছে এখানে কোনো ধরো। এই ধর এটা একটা স্টার, এই স্টারের সারফেস, এটা এটা স্টারের সারফেস। তো স্টারের সারফেসে প্রত্যেক একক ক্ষেত্রফল বা ইউনিট এরিয়া দিয়ে যতটুক এনার্জি বের হয় ওটার ফর্মুলা হচ্ছে এটা। ধরো স্টারের সারফেস টেম্পারেচার মানে পৃষ্ঠ তাপমাত্রা হচ্ছে 5,000 কেলভিন। তো এখানে টি এর জায়গায় তুমি যদি 5,000 বসায় দাও, আর এটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে স্টিফান্স কনস্ট্যান্ট, এর ভ্যালু হচ্ছে এটা। তো এটা যদি বসায় দাও তাহলে হচ্ছে তুমি যে জিনিসটা পাবা ওটা হচ্ছে এনার্জি ফ্লাক্স বলতেছি আমরা, এনার্জি ফ্লাক্স। সো ওই এনার্জি ফ্লাক্সটা হইতেছে স্টারের সারফেসে প্রত্যেক ইউনিট এরিয়া মানে প্রত্যেক ধরো 1 মিটার স্কোয়ার এরিয়া, 1 মিটার স্কোয়ার এরিয়া দিয়ে যতটুকু এনার্জি পাস হবে তত ওইটাই হচ্ছে এনার্জি ফ্লাক্স। কনসেপ্টটা কি বুঝছো? সো আমরা যদি টি এর ভ্যালু বসাই দিই তাহলে হচ্ছে আমরা এনার্জি, টি এর ভ্যালু এই ইকুয়েশনে বসাই তাহলে আমরা এনার্জি ফ্লাক্সটা পাবো, যে স্টারের সারফেসে প্রত্যেক মিটার স্কোয়ার এরিয়া দিয়ে কতটুকু এনার্জি বের হয়েছে। হ্যাঁ, পার ইউনিট হ্যাঁ, এরিয়া। মানে এখানে কিন্তু স্টারের টোটাল কতটুকু এনার্জি বের হচ্ছে ওটা বের করছি না আমরা, মানে স্টারের 1 মিটার, স্টারের তো হচ্ছে একটা ক্ষেত্রফল আছে, লাইক পুরো একটা বল না, এটা বলের একটা ক্ষেত্রফল আছে। তো আমরা পুরো ক্ষেত্রফলের জন্য না, আমরা হচ্ছে জাস্ট 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল দিয়ে কতটুকু এনার্জি বের হয় ওটার একটা ইকুয়েশন এটা। এখানে টিটা হচ্ছে স্টারের সারফেস টেম্পারেচার, স্টারের মানে পৃষ্ঠের যে তাপমাত্রা, ওটা যদি বসে তাহলে হচ্ছে তোমরা এটা পাবা। আবার এটা কিন্তু লাইক প্রত্যেকটা ইয়ের জন্য সেম, লাইক এখানে এখানে 1 মিটার স্কোয়ারের জন্য যে এনার্জি বেরোচ্ছে এখানে 1 মিটার স্কোয়ারের জন্য ওই এনার্জি বেরোচ্ছে। এমন না যে হইতেছে এক জায়গা থেকে বেশি বেরোচ্ছে আর জায়গা থেকে অনেক কম বেরোচ্ছে, আরেক জায়গা থেকে অনেক বেশি বেরোচ্ছে। ইউজুয়ালি হচ্ছে অনেক ইউনিফর্ম, যে প্রত্যেক 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 এরিয়া থেকে অলমোস্ট সমানই বের হয়েছে। সো এটাকে এনার্জি ফ্লাক্স হচ্ছে এমনি বের করবা। নট এক্স্যাক্টলি গড় কিন্তু, হ্যাঁ বলতে পারো লাইক, হ্যাঁ মানে প্রায় প্রায় ইউনিফর্ম, মানে প্রায় সমানই সব জায়গায়, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম এমন ইউজুয়ালি হয় না। তো তাহলে তাহলে আমাকে বলো যে ওই স্টার দিয়ে টোটাল কতটুকু এনার্জি বের হবে, তাহলে আমাকে বলো, কেউ কেউ একজন। টি এর আগে সেটা কি স্টিফান্স কনস্ট্যান্ট? যে টি এর আগে যেটা হ্যাঁ হ্যাঁ লিখছো? হ্যাঁ, এটা স্টিফেন্স কনস্ট্যান্ট। হ্যাঁ, তো আমাকে বলতে পারবে যে পুরো স্টারটা দিয়ে তাহলে কতটুকু এনার্জি বের হবে? এটা হচ্ছে 1 মিটার স্কোয়ার এরিয়া দিয়ে এতটুকু এনার্জি বের হচ্ছে। হ্যাঁ, সারফেস এরিয়া এক্স্যাক্টলি, মানে ক্ষেত্রফল, যে পুরা স্টারের সারফেস যে ক্ষেত্রফলটা ওইটা দিয়ে যদি মাল্টিপ্লাই করো তাহলে হচ্ছে তুমি ওই টোটাল রেডিয়েটেড এনার্জিটা পাবা। পুরা স্টারের সারফেস এরিয়া দিয়ে যদি মাল্টিপ্লাই করো ওই 1 মিটার স্কোয়ারের এনার্জিকে, তাহলে হচ্ছে তুমি টোটাল কতটুকু এনার্জি রেডিয়েট করতেছো ওটা পাবা। তাহলে স্টারের টোটাল সারফেস এরিয়া কত, প্রয়োজন বলো? 4 পাই আর স্কোয়ার। 4 পাই স্কোয়ার, এটা কি সবাই জানো যে স্ফিয়ারের টোটাল সার্ফেস এরিয়া 4 পাই স্কোয়ার? এটা সবাই জানো? পুরা একটা বল নিলে বলের যে পুরা পুরা যে ক্ষেত্রফলটা আছে, পুরা যে এরিয়াটা আছে, ওই পুরা এরিয়াটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার। আর কি এখানে আর হইতেছে ওই বলের ব্যাসার্ধ। তো এটা হচ্ছে স্টিফেন্স কনস্ট্যান্টের ভ্যালু। এখন ইউনিটটা দেখে অনেকের লাগতে পারে, অনেকের কনফিউশন লাগতে পারে, যারা অ্যাকচুয়ালি ইউনিট পড়ছে ওদের আসলে বোঝার কথা। ওয়াট হচ্ছে জুল পার সেকেন্ড, মানে পার সেকেন্ড কতটা এনার্জি বের হচ্ছে। আমরা যেহেতু বের করতেছি যে পার সেকেন্ড কতটা এনার্জি বের হচ্ছে, এই জন্য হচ্ছে জুল পার সেকেন্ড। আবার আমরা বের করতেছি যে প্রত্যেক মিটার স্কোয়ার এরিয়ার জন্য কত, এই জন্য হচ্ছে এখানে মিটার ইনভার্স -2 আর হচ্ছে k⁻⁴, কারণ হচ্ছে এখানে t⁻। সবকিছু এসআই ইউনিটে অলওয়েজ বসাবো, এটা একটা সাজেশন, অলওয়েজ এসআই ইউনিট নিয়ে কাজ করবো। আর এটাকে আমরা অ্যাস্ট্রোনমিতে বলি লুমিনাসিটি। এটা এটা মনে রেখো, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, লাইক আমরা অ্যাস্ট্রোতে এটাকে লুমিনাসিটি বলি। লুমিনাসিটি কি কেউ একজন বলো, লুমিনাসিটি কি? একটি তারা প্রতি সেকেন্ডে কতটুকু এনার্জি বিকিরণ করছে? ইয়েস, পারফেক্ট।
লিখে দিচ্ছি এখানে টোটাল এনার্জি রেডিয়েটেড বাই স্টার পার সেকেন্ড, এটা হচ্ছে লুমিনাসিটি। আমরা বের করছিলাম যে প্রত্যেক সেকেন্ডে 1 মিটার স্কোয়ার এরিয়া দিয়ে কতটুকু এনার্জি বের হচ্ছে, ওটাকে আমরা টোটাল মানে 1 মিটার স্কোয়ারের জন্য যেটা বের করছি ওটাকে যদি আমি টোটাল সার্ফেস যদি মাল্টিপ্লাই করি তাহলে পাবো যে পুরো তারাটা 1 সেকেন্ডে কত এনার্জি রিলিজ করতেছে, ওটাই হচ্ছে লুমিনোসিটি। সিগমা হইতেছে স্টিফেন্স কনস্ট্যান্ট, তারপর হচ্ছে টি হইতেছে ওই স্টারের সারফেসের টেম্পারেচার, আর আর হইতেছে ওই স্টারের ব্যাসার্ধ, আর এসব জানোই লাইক, আর এল হচ্ছে লুমিনোসিটি। 4 পাই r স্কয়ার আসছে ওই সার্ফেস এরিয়ার বদলে 4 পাই r স্কয়ার আসছে, আমি মাত্র যেটা বললাম যে লাইক এটার মতো বেশি এনকাউন্টার করবো এমন কোনো ফর্মুলা আই ডোন্ট থিঙ্ক অ্যাস্ট্রোনমি দাস, এর চেয়ে বেশি এনকাউন্টার করবো। হ্যাঁ, তো এখন এই কোয়েশ্চেন থেকে অবজার্ভ কি কি করতে পারতেছি আমরা? একটু উপরে যান, প্রপোর্শনালিটি বুঝো তোমরা? প্রপোর্শনালিটি একটু উপরে নিবেন। হ্যাঁ, সবার হয়েছে, পরে মুভ অন করতেছি। আচ্ছা, এই কোয়েশ্চেনে কি কি দেখতেছো যে, আচ্ছা প্রপোর্শনালিটি বেসিক্যালি কি, যখন আমি বলতেছি যে এল প্রপোর্শনাল টু r²T4, তখন আমি মিন করতেছি এটা যে একটা স্টারের হইতেছে লুমিনাসিটি L1, আরেকটা স্টারের লুমিনাসিটি L2, আর তারপর এটা হচ্ছে যে স্টার ওয়ান এর ব্যাসার্ধ, এটা স্টার টু এর ব্যাসার্ধ, স্টার ওয়ান এর টেম্পারেচার, স্টার টু এর টেম্পারেচার। বেসিক্যালি এই পার্টটুকুই আমি এই রেড পার্টটুকুকে আমরা যখন বলতেছি যে এল প্রপোর্শনাল টু r² আর T⁴, তখন আমরা বেসিক্যালি এই জিনিসটা মিন করতেছি যে L1/L2 ইকুয়ালস r1/r² টাইমস T1/T r1/r² প্লাস টাইমস T1/T⁴, এটাই মিন করতেছে বেসিক্যালি। কারণ যখন দুইটা স্টার, ধরো আমরা দুইটা স্টার কম্পেয়ার করতেছি, একটা স্টার ওয়ান আর একটা স্টার টু, ধরো দুইটা স্টার কম্পেয়ার করতেছে, দুইটা স্টারের সাইজ মানে লিখে দেওয়া আছে, দুইটা বলে দেওয়া আছে যে দুইটা স্টারের সাইজ সমান, বা হচ্ছে বলে দেওয়া আছে দুইটা স্টারের ব্যাসার্ধ সমান, বা রেডিয়াস সমান, বা বলে দেওয়া আছে ব্যাস সমান বা ডায়ামিটার সমান। তখন দেখো, তখন এই যে L1/L2 ইকুয়ালস r1/r2 T1/T⁴, এখানে r1/r2 কাটাকাটি চলে যাবে না, কারণ দুইটার ব্যাসার্ধ সমান বা সাইজ সমান বা ডায়ামিটার সমান, দুটো তো কাটাকাটি চলে যাবে, ঠিক আছে। হুম। সো r1 r2 কাটাকাটি চলে গেছে, এই জন্য 1/1 তো 1, আর 1² 1, সো এই পার্টটা পুরো চলে গেছে, জাস্ট এই পার্টটা আছে। সো যখন দুইটা স্টারের ব্যাসার্ধ সমান বা সাইজ সমান বা ডায়ামিটার সমান, তখন হইতেছে L1/L2 ইকুয়ালস T1/T⁴। এটা লাইক তোমাদের মনে রাখার কিছু না, এটা তোমরা বুঝতেই পারতেছো যে r1 r2 তো কাটাকাটি চলে যাবে, তো জাস্ট T1/T⁴ থাকবে। আচ্ছা, এখন হচ্ছে সেম জিনিস, এখন হচ্ছে দুই টেম্পারেচার দুইটা সেম, এই জন্য হচ্ছে T1/T2 কাটাকাটি চলে যাচ্ছে, সো L1/L2 ইকুয়ালস r1/r²। হ্যাঁ, এটা প্রবলেম সলভ করো সবাই। আর যারা বুঝতেছে না ইংলিশ, ওদের জন্য হইতেছে বলছে যে আর্থ আর ভিনাসের সাইজ অলমোস্ট সেম, কিন্তু ভিনাস অনেক বেশি হট আর্থের চেয়ে। ভিনাসের টেম্পারেচার হচ্ছে 700 কেলভিন, আর্থের টেম্পারেচার 290 কেলভিন। এখন বলছে ভিনাস তাহলে কতটুকু, ভিনাসের লুমিনাসিটি আর্থের লুমিনাসিটির চেয়ে কতটুকু বেশি, এটাই বলছে। এটা ক্যালকুলেট করো, চেটে লিখো আনসার। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, সো এখন ফ্লাক্স, এটা একটু কমপ্লিকেটেড আইডিয়া। তো স্টার থেকে হয়েছে তোমরা আর ডিস্টেন্স দূরে একটা স্টার আছে, একটা স্টার স্টার তখন সব দিকে আলো রেডিয়েট করতেছে, সব দিকে আলো রেডিয়েট করতেছে। স্টার থেকে আর ডিস্টেন্স দূরে তোমরা হচ্ছে একটা এরকম বল টাইপ শেপ ইমেজিন করো, স্ফিয়ার, এটা স্ফিয়ার ইমেজিন করো। ধরো এটা একটা স্ফিয়ার, স্টার থেকে আর ডিস্টেন্স দূরে আমরা আমরা হচ্ছে ই করছি, ড্র করছি একটা স্ফিয়ার। সো এখন স্টার প্রত্যেক সেকেন্ডে কতটুকু এনার্জি রিলিজ করতেছে, লুমিনাসিটি না এল? রাইট, প্রত্যেক সেকেন্ডে হচ্ছে ও এল ডিস্টেন্স, কি বলে এল 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 এনার্জি রিলিজ করতেছে প্রত্যেক সেকেন্ডে। টোটাল স্ফিয়ারটার উপর টোটাল প্রত্যেক সেকেন্ডে কতটুকু এনার্জি পড়তেছে আমাকে বলো। এল। রাইট, এল, ইয়া। কারণ টোটাল এনার্জি বের করতেছে এল, আর পুরোটা এনার্জিটাই হচ্ছে স্পিয়ারে আটকা পড়তেছে। আমরা এই আর ডিস্টেন্স দূরিয়ে আঁকি, আর হচ্ছে আমরা কি বলবো 100 মিটার দূরিয়ে আঁকি, আর হচ্ছে 200 মিটার দূরিয়ে আঁকি। অলওয়েজ হচ্ছে স্টার যতটুকু এনার্জি রিলিজ করতেছে পুরোটাই হচ্ছে এই স্পিয়ারে পড়বে। এখন এই পুরো স্পিয়ারটা কি এরিয়া কি, আমরা একটু আগে কি পড়ছিলাম, স্পিয়ারের এরিয়া কি 4 পাই r²। তাহলে হচ্ছে পুরা স্পিয়ারে পড়তেছে এল। দেখো, আচ্ছা হ্যাঁ, তো পুরা 4 পাই r² এরিয়া মানে পুরা স্পিয়ারের এরিয়াতে পড়তেছে এল, তাহলে এক ইউনিট এরিয়াতে কতটুকু এনার্জি পড়তেছে, L/4 পাই r² না? এটাই কারো কনফিউশন আছে এই জিনিসটা? আমরা আর ডিস্টেন্স দূরে একটা আঁকছি, স্পিয়ার আঁকছি, তো ওই 4 পাই r² এরিয়াতে পার সেকেন্ড এনার্জি পড়তেছে এল, তাহলে এক মিটার স্কোয়ার এরিয়াতে কতটুকু এনার্জি পড়বে, L/4 পাই r²। তো হ্যাঁ, এটা এই L/4 পাই r² যেটা, এটাকে আমরা বলি ফ্লাক্স। এটাও অ্যাস্ট্রোনমিতে খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, মনে রাখো, ফর্মুলা লিখে রাখো। F ইকুয়ালস L/4 পাই r²। এটা হচ্ছে ফ্লাক্স, এটাকে আমরা বেসিক্যালি কোনো একটা স্টারের ফ্লাক্স বলতেছি। ধরো হচ্ছে তোমাকে জিজ্ঞেস করলো যে কোন একটা স্টার থেকে 500 মিটার ডিস্টেন্সে ফ্লাক্স বের করো,
তাহলে তোমরা হচ্ছে এল এর ভ্যালু বসাবা, তারপর আর ইকুয়ালস 500 মিটার বসাবা, তারপর যেটা আসবে ওটা হইতেছে ফ্লাক্স। ফ্লাক্স কি, তাহলে ফ্লাক্স হইতেছে কোনো একটা স্টার্ট থেকে আর ডিস্টেন্স দূরে আমি আমি প্রত্যেক মিটার স্কোয়ার এরিয়াতে কতটুকু এনার্জি পাইতেছি। ধরো হচ্ছে তোমার আর্থে একটা তুমি আর্থে ধরো তুমি একটা রাখছো, কি বলে, কাচের কাচের ধরো একটা টুকরা রাখছো। এখন তোমার এই কাচের টুকরায় সান থেকে প্রত্যেক সেকেন্ডে কাচের টুকরা প্রত্যেক মিটার স্কোয়ার এরিয়াতে কতটুকু পড়তেছে, কতটুকু এনার্জি আসতেছে, ওইটাই হচ্ছে তোমার তোমার ওই ওই ডিস্টেন্সের জন্য ফ্লাক্স। তাই গেস ফ্লাক্সের কনসেপ্ট বুঝছো, এটা হচ্ছে এই formula। এখন প্রবলেম ফোরটা সলভ করো। স্টার সিগমার লুমিনাসিটি হইতেছে স্টার এস এর আচ্ছা এল এস এস হইতেছে সান। তো স্টার সিগমার লুমিনাসিটি হইতেছে সানের লুমিনাসিটি 100 গুণ। আর হচ্ছে বলছে যে ওই সিগমা স্টারের টেম্পারেচার আর সানের টেম্পারেচারের মধ্যে রিলেশন হইতেছে এটা, টি সিগমা ইকুয়ালস হাফ টিএস, মানে সানের টেম্পারেচার অর্ধেক টেম্পারেচার। তাইলে হইতেছে ওই কি বলে ওই স্টারের আর সানের রেডিয়াসের বা ব্যাসার্ধের অনুপাতটা কত বের করো। অত ট্রিকি না, এটা পারা উচিত। লাইক একটু আগে আমরা লুমিনাসিটি প্রপোর্শনালিটির সময় যেসব ইকুয়েশন দেখছি, চাইলে আমি দেখাইতে পারি ওইটা, ওই ইকুয়েশনটা আরেকবার। Um, এই যে এটা বেসিক্যালি এই জিনিসটাই লাগবে। L1/L2 ইকুয়ালস R1/R2 স্কোয়ার্ড টাইমস T1/T2^4। এখানে আমরা দুইটা স্টার কম্পেয়ার করতেছি, ওখানে আমরা দুইটা স্টারের কম্পেয়ারই করতেছি। আর এটা যে কোনো কেসে অ্যাপ্লিকেবল, মানে যে কোনো দুইটা ভাই স্টারের কম্পারিজনের কোশ্চেনটা সময়। একসময় করি। কোশ্চেনটা কি ছিল অ্যাকচুয়ালি লাইক অফলাইন ছিল? দুইজন লিখছে, তিনজন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। কোশ্চেনটা কি ছিল অ্যাকচুয়ালি? আমি আমি অ্যাকচুয়ালি একটু কোশ্চেন এই অফলাইন যে ছিলাম। তোমার সামনে প্রবলেম 4। আচ্ছা এ হবে, হ্যাঁ। সো প্রবলেম 5, এটা এটা আই ডোন্ট থিঙ্ক তোমরা পারবো। ইয়া, সো দ্যাটস ইট ফর টুডে, ক্লাস শেষ।